আমরা ডিসকাস করছি ফ্রিকশন। তো ফ্রিকশনে আমরা পড়ব যে ডাইরেকশন অফ ফ্রিকশন কখন কোন দিকে কোন সিচুয়েশনে কিভাবে ডিসাইড করতে হয়। ঠিক আছে, ডাইরেকশন অফ ফ্রিকশনের উপর আমরা কথা বলবো যে কখন কোন সিচুয়েশনে ফ্রিকশন ফোর্স কিভাবে ডিসাইড করতে হয়। কারণ আমরা বেসিক কনসেপ্ট কি জানি অ্যাবাউট ফ্রিকশন ফোর্স। Friction force acts to oppose the relative separation, তাই না? আমরা ফ্রিকশন ফোর্স সম্বন্ধে এটা জানি যে টেন্ডেন্সি অফ ফ্রিকশন ফোর্সটা কি, দিস ইজ সামথিং which acts to oppose the relative separation। তার মানে রিলেটিভ সেপারেশনটাকে কাউন্টার ব্যালেন্স করাই হলো ফ্রিকশন ফোর্সের আসল কাজ। এবার আমরা বেসড অন দিস কনসেপ্ট আমরা ডিফারেন্ট সিচুয়েশনে দেখব যে কিভাবে আমরা ফ্রিকশন ফোর্স ডিসাইড করতে পারি। ফর এক্সাম্পল একদম একটা সিম্পল মেকানিজম থেকে, যে যখন একটা সিঙ্গেল ব্লক রয়েছে রেস্টিং অন আ হরিজন্টাল সারফেস, ঠিক আছে, এটা ধরো একটা রাফ সারফেস যেখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়েছে মিউ। আমি যদি F force দিয়ে if I apply force F on the mass in the rightward direction এ যদি F force apply করি তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ওয়াইজ এর weight mg vertically downward, normal contact force upward, এই সারফেসে ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে μn ব্যাকওয়ার্ড, তাই না? তার মানে হচ্ছে কি যখনই F ফোর্স এর জন্য যখনই আমরা F ফোর্স লাগালাম M মাসটার উপর, M মাসটার মধ্যে কি হবে টেন্ডেন্সি অফ মোশনটা কোন দিকে আসবে, রাইটওয়ার্ড ইন ডাইরেকশন, তাই তো? তাহলে যে টেন্ডেন্সি অফ মোশনটা রাইটওয়ার্ড ইন ডাইরেকশন হবে, ইমিডিয়েটলি ফ্রিকশন ফোর্স এই টেন্ডেন্সিটাকে অপোজ করবে। ফ্রিকশন ফোর্স অন দ্য মাসটার উপর ফ্রিকশন ফোর্স কার জন্য, বাই দ্য রাফ সারফেস, বাই দ্য গ্রাউন্ড, যে সারফেসের উপর এম মাসটাকে আমরা এখানে রেখেছি, যে সারফেসের উপর এম মাসকে রেখে সেটাকে পুল করা হচ্ছে বাই দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স এফ। ঠিক আছে, তার মানে হলো এখানে ইফ ক্যাপিটাল F লেস দেন মিউ এন, এই যে অ্যাপ্লাইড ফোর্স আমরা লাগালাম সেটা যদি মিউ এন এর থেকে বেশি হয় then motion will be possible with acceleration। কারণ তখন সিস্টেমটার মধ্যে নেট ফোর্স কথাটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, তাই না? অ্যাপ্লাইড ফোর্স যদি ফ্রিকশনের ফোর্সের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে তখন নেট ফোর্স কথাটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আর সেই নেট ফোর্সটার জন্য আমরা লিখতে পারি অ্যাপ্লাইড ফোর্স মাইনাস মিউএনটা এখানে অপোজিং ফোর্স, তাই না? মিউএনটা অপোজিং ফোর্স, তাহলে অ্যাপ্লাইড ফোর্স মাইনাস মিউএন দ্যাট উইল বি ইকুয়াল টু m ইনটু a। ঠিক আছে, যেখানে আমরা এটাকে ফার্দার লিখতে পারি f মাইনাস মিউ mg দ্যাট ইজ ইকুয়াল টু m ইনটু a। কিভাবে লিখতে পারলাম? কারণ আমরা জানি যে নরমাল রিঅ্যাকশনটাই এখানে mg, নরমাল রিঅ্যাকশনটাই mg ইকুয়াল, বডিটা তো ভার্টিক্যালি মুভ করছে না, হ্যাঁ, বডিটা ভার্টিক্যালি মুভ করছে না, তো যেহেতু ভার্টিক্যাল ডিরেকশনে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে ভার্টিক্যাল ফোর্সেস গুলো ব্যালেন্সিং, হ্যাঁ, সিন্স n is equal to mg, তাহলে n যদি mg এর ইকুয়াল হয় তাহলে ফ্রিকশন ফোর্স হবে mu n মানে mu mg, তাহলে favorable to motion the applied force, opposing to the motion the friction force, তাহলে applied force friction ফোর্সের থেকে বেশি হতে হবে, এটা একটা কন্ডিশন। বাট if f is less than equal to mu n, f টা যদি less than equal to mu n হয় then there will be no motion, and the mass is
known at rest, mass is known at rest, or static state, we can say, we cannot call it is always a limiting equilibrium. So limiting equilibrium direct কথাটা লেখা applicable হবে না, limiting equilibrium তখন হবে যদি applied force টা equal to mu n হয়। যদি applied force mu n এর থেকে কম হয় তাহলে ওটা রেস্টে থাকবে, কিন্তু লিমিটিং ইকুইলিব্রিয়াম বলতে পারবো না। সেই আমরা এটাকে জাস্ট লিখতে পারি the mass is at rest, বডিটা মুভ করবে না, এতটা আমরা কনফার্ম করতে পারি, তাই না? যে অ্যাপ্লাইড ফোর্সের থেকে যদি ফ্রিকশন ফোর্সটা বেশি হয়, তার মানে হচ্ছে যে ফ্রিকশন ফোর্স ইজ নট অ্যালাউইং দ্য বডি টু মুভ রিলেটিভ টু দ্য সারফেস due to a certain applied force which is even less than the force of opposition, that is friction. Clear হচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে যে how to decide the friction force and how can it play its role, কি রোল প্লে করবে in the case of allowing the motion of a body, কোন বডিটা যেটার উপর ফোর্স অ্যাক্ট করছে সেই বডিটার মোশন হবে কি হবে না, ঠিক আছে? কত ফোর্স লাগলে মোশন সম্ভব, কত ফোর্স লাগলে মোশন হবে না, সেটা আমরা ডিসাইড করতে পারবো বাই কম্পেয়ারিং ম্যাগনিটিউড অ্যাপ্লাইড ফোর্স এন্ড দ্য লিমিটিং ফ্রিকশন অফ দ্য ব্লক, ঠিক আছে? বিকজ অফ দ্য রাফ সারফেস অফ কন্টাক্ট উইথ গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে তার যে রাফনেস থাকবে সেই রাফনেসের উপর বেস করে যে লিমিটিং ফ্রিকশন ফোর্সটা হবে সেটাকে আর এফকে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে ব্লকটা আদৌ মুভ করবে কি করবে না, ঠিক আছে? এটা গেল সিঙ্গেল ব্লক অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা যদি টু ব্লক অ্যারেঞ্জমেন্টকে দেখি, তাহলে টু ব্লক অ্যারেঞ্জমেন্টে এটা একটা ব্লক, তার উপর এটা আরেকটা ব্লক, ধরো ধরো এই মাসটা m1 এটা m2, গ্রাউন্ড আর m1 এর মধ্যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন mu1, এই সারফেসে ধরো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন mu2, ঠিক আছে? এবার ধরো ক্যাপিটাল এ দ্যাট m1 ব্লকটাকে, বিগার ব্লকটাকে বা নিচের পজিশনে থাকা ব্লকটাকে ধরো একটা অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হলো যাতে কিনা ওটা রাইটওয়ার্ড মুভ করতে পারে, বুঝতে পারছো? ক্যাপিটাল এফ লাগার ফোর্স অ্যাপ্লাই করা হলো কার উপর? m1 এর উপর। তাহলে এখানে m1 এর দুটো সারফেস, একটা গ্রাউন্ডের সাথে আর একটা m2 এর সাথে, দুটোই রাফ সারফেস, আবার উল্টো দিকে, তার মানে দুটো সারফেসেই ফ্রিকশন ফোর্স হবে। আবার m2 এর জন্য যদি দেখি তাহলে m2 এর একটাই রাফ সারফেস অফ কন্টাক্ট, দ্যাট ইজ উইথ m1, তার মানে m2 টার উপরও ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো সবার আগে এখানে দুটো ব্লক আছে, কার ডিসকাশন প্রথম করব, মানে সেটা একটা প্রায়োরিটি হওয়া উচিত। প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা হচ্ছে এই দুটো ব্লকের মধ্যে, এই দুটো গিভেন ব্লকের মধ্যে যার মধ্যে মোশনটা প্রথমে শুরু হওয়ার চান্সেস হবে, ঠিক আছে? যদি m1 এর মোশন শুরু হয় প্রথমে, দেন m2, তাহলে m1 এর ফ্রি বডি ডায়াগ্রাম বা m1 এর উপর পসিবিলিটি অফ ফ্রিকশন ফোর্স প্রথমে ডিসাইড করব, বা উল্টোটা যদি m2 এর মোশনটা প্রথমে এক্সিস্ট করে দেন m1, তাহলে আমরা m2 এর ফ্রি বডি ডায়াগ্রাম মানে m2 এর উপর ফ্রিকশন ফোর্সটা প্রথমে ডিসাইড করব। তাহলে কি দাঁড়ালো যে ইন কেস অফ মাল্টিপল ব্লক অ্যারেঞ্জমেন্ট where they are in contact such that frictional force available at each and every surface of contact, then we should take the priority basis of deciding friction force, and that will be done based on the mechanism that which one is developing the state of motion or tendency of motion earlier. দুজনের মধ্যে কার মধ্যে টেন্ডেন্সি অফ মোশন প্রথমে দেখতে পাওয়া যাবে সেইটা হিসেবে ডিসাইড করব যে তার ফ্রি বডি ডায়াগ্রামটাই আগে করতে হবে। তাহলে পরিষ্কার এখানে m1 আর m2 এর মধ্যে m1 টার উপর ফোর্স লাগানো হচ্ছে, তাহলে যদি মুভ করার টেন্ডেন্সি তৈরি হয় তাহলে সেটা কোথায় হবে? ডেফিনেটলি অন m1, m1 এর উপরই প্রথম মোশনটা ডেভেলপ করবে, দেন m2। তাহলে স্টেপ 1 এখানে আমার হবে, স্টেপ 1 টা হবে যে ডিসাইড ফ্রিকশন ফোর্সেস অন m1 ফার্স্ট, m1 এর উপর ফ্রিকশন ফোর্সটা আগে ডিসাইড করব, দেন m2। কেন? তার কারণ হচ্ছে এই দুজনের মধ্যে m1 কে এক্সটারনালি পুল করা হচ্ছে F ফোর্স দিয়ে, তাহলে প্রথম মুভমেন্ট এই দুটোর মধ্যে কার মধ্যে আসার কথা? m1 এর মধ্যে। তাহলে এখানে হবে যে
step 1 FBD of M1 will be discussed before M2. FBD of M1 will be discussed before M2. এটা করার হওয়ার কারণ কি? কারণ M1 টাকে ডিস্টার্ব করা হয়েছে externally by pulling it with an external force. তাহলে it is M1 that needs to keep changing its position. তাহলে M1 এর প্রথমে চেঞ্জ অফ পজিশন হবে, কারণ M1 এর উপর এই ফোর্সটা ছাড়া তার ইনিশিয়ালি কোনো ফোর্স নেই। ফ্রিকশন ফোর্সটা কখন জেনারেট হয়? যখন টেন্ডেন্সি অফ সেপারেশন তৈরি হবে তখন। এমন তো নেই রাফ সারফেসে থাকলেই প্রথম থেকেই ফ্রিকশন ফোর্স अवेलेबल থাকবে না। ফ্রিকশন তখন ডেভেলপ হয় যখন টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন বা রিলেটিভ সেপারেশন হবে। তাহলে যে M1 এর উপর ফোর্স লাগাচ্ছি, তাহলে M1 এর FBD টা প্রথমে করতে হবে, দেন M2। তো সেটা যদি করি তার মানে অ্যাপ্লাইড ফোর্স অন M1 রাইটওয়ার্ড, তাহলে M1 যদি ডান দিকে মুভ করে ডিউ টু দিস অ্যাপ্লাইড ফোর্স, then there will be two surfaces of contact of M1 where we can see the friction force. একটা হচ্ছে M1 এর ডান দিকে সরা, মানে হচ্ছে M1 is moving rightward with respect to the body kept above it, that is M1 M2 respective M1 ডান দিকে যাচ্ছে, আর গ্রাউন্ড তো স্ট্যাটিক সারফেস আনমুভড সারফেস তার রেসপেক্টে ডেফিনেটলি ডান দিকে যাচ্ছে। তার মানে this rightward motion of M1 is appearing with respect to both contacts, ground as well as that of M2। বুঝতে পারছো? তাহলে কি হবে, গ্রাউন্ড আর M2 দুজনেই সেই মোশনটাকে আটকানোর জন্য কি করবে? ফ্রিকশন ফোর্স এক্সার্ট করবে। both ground and M2 would like to resist the motion of M1। যেই যে মুহূর্তে M1 কে ফোর্স দিয়ে পুল করা হচ্ছে, M1 will develop a tendency to move relatively rightward, আর M1 এর টেন্ডেন্সি রিলেটিভলি রাইটওয়ার্ড হওয়ার মানে হলো M1 এর বটম সারফেসে বাই দ্য ফিক্সড গ্রাউন্ড, কারণ গ্রাউন্ড আর M1 এর মধ্যে কন্টাক্ট আছে, আর M1 এর উপরের সারফেসে এখানে M2 এর সাথে কন্টাক্ট আছে, দুটোই একসাথে ফ্রিকশন ফোর্স এক্সার্ট করবে। তার মানে F1 plus F2 will be F1 plus F2 will be the net frictional force on কত? on M1। তার মানে এখানে আমরা লিখতে পারি therefore we can write down F1 মানেটা হবে এই সারফেসের নরমাল রিঅ্যাকশন আর mu1, আর F2 টা হবে উপরের সারফেসের নরমাল রিঅ্যাকশন এন্ড F2। তো এই সারফেসে M2 ধরে নিলাম, M1 এর উপরের সারফেসে যে কন্টাক্ট ফোর্সটা হবে সেটা ধরে নিলাম M2 ডাউনওয়ার্ড বাই M2, और वाइस वर्सा M1 টাও M2 के নরমাল রিঅ্যাকশন আর নরমাল কন্টাক্ট ফোর্স M2 এক্সার্ট করবে। তাহলে এখানে F1 plus F2 মানে হয়ে গেল mu1 N1 plus mu2 N2, mu1 N1 plus mu2 N2 এটা হলো টোটাল অপোজিং ফোর্স। ঠিক আছে, এবার যদি ধরো এই দুটো সারফেস রাফ হওয়া সত্ত্বেও যদি অ্যাপ্লাইড ফোর্স F যেটা অ্যাপ্লাই করলাম ওটা যদি M1 কে মুভ করায় আন্ডার দ্য পারমিসিবল অ্যাক্সেলারেশন, তাহলে সেই F টার ভ্যালু এটার ক্যালকুলেটেড ভ্যালু থেকে বেশি হতে হবে। অ্যাপ্লাইড ফোর্স মাস্ট এক্সিড দিস অপোজিং ফোর্স, then only the motion of M1 can be assumed to be possible, can be assumed to be permissible। ঠিক আছে, পারমিসিবল মোশন তখনই হবে M1 এ যখন অ্যাপ্লাইড ফোর্সটা এই দুটো ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হবে।